Dear learners, welcome to my English channel. Today, I am going to teach you about the use of to be to do verb. এর আগের ক্লাসে আমি to be ভার্বের ব্যবহারগুলো শিখিয়েছিলাম. am is আর এ সিম্পল ব্যবহার. সিম্পল এর আরো ব্যবহার আছে, আমি সিম্পল ব্যবহারটা শিখিয়েছিলাম. আজকেও আমি to do ভার্বের সিম্পল ব্যবহারটা শেখাচ্ছি. এগুলো ছাড়াও আরো ব্যবহার আছে. টু ডু ভার্বের এই যে ডু, ডাজ, ডু এই ব্যবহারগুলো সাধারণত প্রেজেন্ট টেন্সেই হয়ে থাকে. এদিকে একটু লক্ষ্য করলে তোমরা হয়তো দেখবে বা বুঝতে পারবে, আগের কয়েকটা ক্লাসের মধ্যে আমি এই চার্টটা রেখে দিয়েছিলাম. নাম্বার অ্যান্ড পার্সন, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সন প্লুরাল নাম্বার. ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে যেটা পেয়েছিলাম সেটা কি আই, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে আমরা যেগুলো জানি সেগুলো হচ্ছে হি, শি, ইট অথবা সিঙ্গুলার কোনো নাউন. এরপরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সন প্লুরালের মধ্যে পাই উই, ইউ, দে আর প্লুরাল কোনো নাউন. ঠিক আছে, আচ্ছা এখন আসছি ব্যবহারের মধ্যে. ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ডু ভার্বের ডু ফর্মটায় বসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে. ঠিক আছে, আর হি, শি, ইটের সাথে বসে ডাস, উই, ইউ, ডু এর সাথে বসে ডু. তাহলে সিম্পলি যদি আমরা একটা জিনিস মাথায় রাখি যে কোথায় ডাস বসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাসটা বসে আর কোথাও বসে না. তাহলে এই দিক থেকে যদি আমরা একটা জিনিস মনে রাখি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাস বসে আর বাকি সবগুলোতে ডু বসে. তো আমাদের ছাত্রছাত্রীরা বেশিরভাগ ক্ষেত্রে সমস্যায় পড়ে যায় এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নিয়ে, কোথায় তারা ডাস বসাবে, কোথায় ডু বসাবে. তো এখন আমার মনে হয় জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাস আর বাকি সবগুলোতে ডু. ওকে, এখন আসছি নট, অর্থাৎ এটা ছিল অ্যাফার্মেটিভ ফর্মে, এখন নট যোগ করে সেটা নেগেটিভ ফর্ম হবে. আমরা জানি কি জানি বলো? ও সরি, তোমরা তো বলতে পারবে না, তোমরা শুনবে. আমরা জানি কি ডু এর সাথে নট ব্যবহার করলে সেটা ডু নট হয়ে যায়, নেগেটিভ কন্ট্রাকশন ফর্ম হিসাবে আমরা এটা ব্যবহার করি ডোন্ট. ডু নট, ডোন্ট. ডাজ নট, ডাজন্ট. ডু নট, ডোন্ট. তাহলে দেখো এই ডাজন্ট শব্দটা কোথায় বসছে, শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে. দেখো এই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে তাহলে বাকি জিনিসগুলো শেখা বা করা আমাদের জন্য ইজি হয়ে যাবে. ঠিক আছে, আচ্ছা এখন আমরা জানলাম, জিনিসটা আবার একটু দেখিয়ে দিচ্ছি বুঝানো, যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আর ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল এগুলোর সাথে কি বসে, ডু বসে, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাস বসে. ঠিক আছে, এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে এটা শেখার চেষ্টা করি, কিছু এক্সাম্পল দিয়ে এগুলো শেখার চেষ্টা করি. আমি এই জিনিসটা আবারও রেখে দিচ্ছি কারণ এটার উপর আমাদের পরবর্তীতে আরও ক্লাস আছে. এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস. আমাদের ছাত্রছাত্রীরা বা তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি এই সব জায়গার মধ্যে ভুল করো. দেখো আমি প্রথমে একটা সেন্টেন্স দিচ্ছি, উই ডু দ্য সাম. কমন একটা সেন্টেন্স, এটা তোমরা হয়তো অনেকে জানো, অনেকে আগে পড়েছো. সাম না দিয়ে আমরা যেহেতু আমাদের কথা বলছি আমি এখানে সামস দিয়ে দিচ্ছি. ঠিক আছে, উই ডু দ্য সামস, আমরা অঙ্কগুলো করছি. কারা করছে? আমরা অঙ্কগুলো করি. সরি, উই ডু দ্য সাম, আমরা অঙ্কগুলো করি. ডু দিয়ে বোঝাচ্ছে কি এটা সাধারণ একটা ব্যাপার, নিত্য কাজ বা সাধারণ একটা কাজের মধ্যে পড়ে যায় উই ডু দ্য সাম. তো এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে হয় কিভাবে করতে হবে, অনেকেই দেখি কি এইভাবে লিখে উই ডু নট দ্য
সামস এইভাবে লিখিতে, আসলে এটা ভুল। কারণ এখানে ডু এটা প্রিন্সিপাল ভার্ব, আর আমি যদি এটাকে অক্সিলারি ভার্ব ধরি, এখানে কোনো প্রিন্সিপাল ভার্ব নেই। আসলে সেন্টেন্সটা কি হবে? উই ডু নট ডু দ্য সামস। এখানে এই দুটো হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। খেয়াল রাখো, এটা অক্সিলারি ভার্ব আর এটা প্রিন্সিপাল ভার্ব। ম্যাক্সিমাম স্টুডেন্টস ভুল করে এই সেন্টেন্সটা লিখে। ম্যাক্সিমাম স্টুডেন্টস আমি দেখেছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সেন্টেন্সটা লিখে ভুল করে। আসলে তারা হয়তো বুঝতে পারে না যে যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, সাধারণত আমরা জানি কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে, এই দুটো টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট এই দুটো টেন্সে সাধারণত কোনো অক্সিলারি ভার্ব থাকে না। তখন এইসব সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে ডু ভার্বের একটা ফর্ম আনতে হবে। শুধু ডু ভার্বের, অন্য কোনো ভার্ব থেকে না। বি ভার্ব থেকেও আনতে পারবে না, হ্যাভ ভার্ব থেকেও আনতে পারবে না, শুধু ডু ভার্বে একটা ফর্ম আনতে হবে। তো ডু ভার্বের ফর্মগুলো আমাদের কি জানা আছে, সেটাও জানা আছে কিনা তো আমার জানা নেই। তোমার ডু, ডাস, ডিড, এইটা হচ্ছে যে ডু ভার্বের ফর্ম। এই তিনটা আমরা ধরি, ডানটা ধরি না, কারণ ডানটা পাস্ট পার্টিসিপল ফর্মে পড়ে যায়, এর সাথে অক্সিলারি ভার্ব থাকে। ডু, ডাস, ডিড। তো এখানে আমরা একটু আগে শিখেছি এই ডাসটা বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, আর বাকি সবগুলোতে ডু। আর মজার ব্যাপার হচ্ছে কি, পাস্ট ইনডেফিনিটে সবগুলো, সব পারসন, সব নাম্বারের সাথে কি বসবে? ডিড বসবে। তো এই জিনিসটা একদম ইজি, ঠিক আছে? এখন দেখো, আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডু আনলাম, নেগেটিভ করলাম, ডু দ্য সামস লিখলাম। এখন তোমরা যদি সেটাকে বলো যে আমরা কন্ট্রাকশন ফর্মে লিখতে চাই, তাহলে এখানে তোমরা কিভাবে লিখতে পারো? উই ডোন্ট ডু দ্য সামস। ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এরকম যদি দেয়া থাকে, তাহলে আমার মনে হয় এবার জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার কিভাবে করবে। ওকে, তাহলে আমরা আর একটা উদাহরণ দিয়ে দেখি যে এখানে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো। হি ডাস দ্য সেম থিং এভরিডে, অথবা আমি দেখলাম সেম থিংস এভরিডে। অথবা এখানে তুমি এটা দিতে পারো সেম টাস্ক, সেম টাস্কও দিতে পারো, যে প্রতিদিন সে একই কাজ করে। হি ডাস, দেখো একটু আগে আমরা শিখেছি যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ভার্বের সাথে অ্যাজ বাই এস যোগ হয়েছে। হি ডাস দ্য সেম থিংস এভরিডে। এই জিনিসটাকে এখন আমরা যদি নেগেটিভ করতে চাই, তাহলে কিভাবে করতে হবে? দেখো, নেগেটিভ করতে চাইলে হি doesn't do the same things every day। এটা যেমন কারেক্ট, তুমি যদি এটাকে এই ডাজন্টটাকে যদি ডাজ নট লিখো, ডাজ নট লিখো, তাও কিন্তু কারেক্ট। ঠিক আছে? এখন আগের ক্লাসে আমি টু বি ভার্ব দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয় সেটা একটু বলতে ভুলে গেছিলাম, বা সেটা একটু শেখাতে ভুলে গেছিলাম। সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ডু ভার্ব দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ ফর্ম করতে হয়। অর্থাৎ এই সেন্টেন্সটাকে যদি আমি ইন্টারোগেটিভে নিয়ে যাই, তাহলে সেটা কিভাবে করতে হবে। তখন আমায় কি করতে হবে? সিম্পল। এখন দেখো, আমি ডু ভার্বটাকে আগে নিয়ে আসবো, অর্থাৎ এই ডাজন্টটাকে আগে নিয়ে আসবো, সাবজেক্টের আগে রিপ্লেস করে দেবো। দেখো, doesn't he do the
সেম থিংস এভরিডে, অর্থাৎ সে কি প্রতিদিন এই কাজগুলো, অর্থাৎ একই কাজগুলো করে, সে কি প্রতিদিন একই কাজগুলো করে? ডাজন্ট হি ডু। দেখো স্ট্রাকচারটা খেয়াল রাখার চেষ্টা করবে। তাহলে এই জিনিসটাকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় আমি সেটা শিখিয়ে দিলাম আগের ক্লাসে, যে আমি টু বি ভার্বের অ্যাফার্মেটিভ ফর্ম বুঝেছি, নেগেটিভ ফর্ম বুঝেছি, কিন্তু ইন্টারোগেটিভটা বুঝাইনি। ইন্টারোগেটিভটা আমি আজকে এখানে ডাজ অর্থাৎ ডু ভার্ব দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় সেটা বুঝিয়ে দিলাম। এখন দেখো আরেকটা যাচ্ছি, সি, একটা সি দিয়ে করি। তোমরা একটু মনোযোগ দিয়ে এটা শোনো, আমার মনে হয় একবার যদি শিখে যাও এই জিনিসগুলো আর সমস্যা হবে না। দেখো she drinks tea, এরপর এগুলো আমি দিলাম না, এরপর তুমি এক্সটেনশন ইয়ে করতে পারো, অনেক বাড়াতে পারো, কোনো অসুবিধা না। আমি she drinks দিয়ে দিলাম। দেখো এখানে ড্রিঙ্কসটা কি? প্রিন্সিপাল ভার্ব, আর এটা সাবজেক্ট। সাবজেক্টটা দেখো আমি আগে বলেছিলাম সব সাবজেক্টই, যে কোনো সাবজেক্টই কোনো না কোনো পার্সন, কোনো না কোনো নাম্বার, কোনো না কোনো জেন্ডারের আওতাভুক্ত। তো এখানে দেখো সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা আমরা কিভাবে নেগেটিভ করব? সি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে ড্রিঙ্কস আছে অ্যাজ দিয়ে বুঝতে পারছি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এটাকে আমরা কিভাবে করব? দেখো সি ডাজ নট, সি ডাজ নট এখন ড্রিঙ্ক টি। এখন দেখো এই যে এস এখান থেকে বাদ গেল না, এখান থেকে বাদ গেল, সেটা এসে কোথায় যোগ হলো? এখানে ইএস হয়ে যোগ হলো। অর্থাৎ যেটা অ্যাফার্মেটিভ ফর্মে যখন সাবজেক্টের সাথে এস বা ইএস যোগ থাকবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে, সেটাকে যদি আমরা নেগেটিভ করি তখন ডাজন্ট হয়ে যাবে, কিন্তু মূল ভার্ব থেকে এস বা ইএস বাদ যাবে। ঠিক আছে, এখন এটা যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই সেটা কি করতে হবে? ডাজটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে ডাজ শি ড্রিঙ্ক টি, ডাজ শি ড্রিঙ্ক টি। এখন যদি এটাকে আবার নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় তাহলে এটা কিভাবে করতে হবে? দেখো ডাজন্টটা একসাথে লিখে দিই, তাহলে আমার আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। ডাজন্ট শি ড্রিঙ্ক টি, এটাকে এভাবে লিখা যায় যে ডাজ শি নট ড্রিঙ্ক টি, এভাবে লেখা যায়। তবে একটা জিনিস মনে রাখতে হবে কি, যে প্রপার নাউনের পর সাধারণত নট যোগ হয় না, সেজন্য কোনটা প্রপার নাউন কোনটা কমন নাউন এটা নিয়ে যদি তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে কি করবে? এই ফর্মটা লিখবে, কন্ট্রাকশন ফর্মটা, ডাজন্ট শি ড্রিঙ্ক টি। ঠিক আছে, আশা করছি যে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর কি উদাহরণ দেওয়ার দরকার আছে? আচ্ছা আরেকটা দিচ্ছি, দেখো আরেকটা দিই, এটা কোনটা দেবো? দে দিয়ে দিই, কেমন? দে স্পিক ইংলিশ ওয়েল। দেখো তারা ভালো ইংরেজি বলে, অর্থাৎ তারা ইংরেজিতে ভালো কথাবার্তা বলে, যারা দে স্পিক ইংলিশ ওয়েল। তাহলে এখানে স্পিকটা কি? প্রিন্সিপাল ভার্ব, আর দেটা সাবজেক্ট। ঠিক আছে, আর ইংলিশটা কি? অবজেক্ট, আর এটা কি হবে? অ্যাডভার্ব হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই সেটা কিভাবে করতে হবে? দে, দে এখন যেহেতু প্লুরাল আমরা খেয়াল রেখেছি যে থার্ড পারসন প্লুরাল, তখন কি হবে? ডু। দে ডু নট স্পিক ইংলিশ ওয়েল। এখন এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তখন কি হবে? ডু দে স্পিক ইংলিশ ওয়েল। এখন এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে?
ডোন্ট দে স্পিক ইংলিশ ওয়েল। হ্যাঁ, এখন দেখো আমি তোমাদেরকে যে জিনিসটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে, এটা যেমন মনে করো অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ, এটা ইন্টারোগেটিভ, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ। এইভাবে যেগুলো সেন্টেন্স চেঞ্জ করা হয় এগুলোকে বলা হয় কিন্তু কনভার্সন অফ সেন্টেন্স অথবা কনভার্সনাল সেন্টেন্স। ঠিক আছে, অর্থাৎ এই সেন্টেন্সগুলো আমি যখন ট্রান্সফার করব অর্থাৎ এটা বাক্যে রূপান্তর হবে। এটাকে বাক্য রূপান্তর বলে। যখন বাক্যে রূপান্তর হবে তখন অর্থের পার্থক্য হবে, এটা নিয়ম অনুযায়ী। ঠিক আছে, এটা হচ্ছে যে অর্থ অনুযায়ী এটা পরিবর্তন হচ্ছে। আর আরেকটা আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, যেগুলো ট্রান্সফরমেশন বলছি সেগুলো কিন্তু অর্থের পরিবর্তন হবে না, কিন্তু সেটা চেঞ্জ করতে হবে। সেটা আমরা আরও হাই ক্লাসে গিয়ে শিখবো, আর একটু উপরের দিকে গিয়ে শিখবো। সেগুলো আমরা শিখি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সগুলো। তো এগুলো আমরা শিখছি অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। আরেকটা ক্লাস আমি করিয়েছিলাম সেটা হচ্ছে যে সেন্টেন্সের মিনিং অনুযায়ী সেটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এরপরে এই ক্লাসটা আমি বুঝাচ্ছি। ঠিক আছে, আমার মনে হয় এই জিনিসটা তোমাদের আজকে ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে ডু, ডাস। এখন ডিডের ব্যবহার তো করলাম না, ডিডের ব্যবহার পারবে তো নাকি এটা একটু বুঝিয়ে দেবো? ঠিক আছে, একটু তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করে আমি ডিডের ব্যবহারটাও বুঝিয়ে দিই। ঠিক আছে, তা না হলে এটা আবার ইনকমপ্লিট থেকে যাবে একটু। যেমন এটা আমি দিই একটা, যে হি প্লেড ফুটবল। দেখো প্লেড, প্লে হচ্ছে মূল ভার্ব, ইডি যোগ হয়ে কি হয়ে গেছে? পাস্ট টেন্স হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে। এটা প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে কি? অবজেক্ট। এখন তোমাদের মধ্যে আরেকটা সমস্যা আছে, সেটা কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট, কোনটা এক্সটেনশন, সেটা তোমরা বোঝো না। এগুলো হয়তো কেউ কেউ বুঝে, এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে যেটা আলোচনা করছি সেটা দেখো, এখানে হি হচ্ছে কি? সাবজেক্ট। তো নিয়ম অনুযায়ী আমি যেটা বলেছিলাম পাস্ট টেন্সে কি আসবে? হি ডিড আসবে, সব পার্সন সব নাম্বারের সাথে ডিড আসবে, একটা নট যোগ হয়ে যাবে, হি ডিড নট। তখন মূল ভার্বটা কোথায় চলে আসবে? বেস ফর্মে চলে আসবে বা রুট ফর্মে চলে আসবে। এ প্লেট থেকে ইডি কাটা গেল, এখানে ডিড হয়ে গেল, হি ডিড নট প্লে ফুটবল। তাহলে আমাদেরকে একটা জিনিস কি মনে রাখতে হচ্ছে, যে যখনই আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে কোনো সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে যাব, তখন সেখানে ডু ভার্বের পাস্ট ফর্ম ডিডটা আনতে হবে। ঠিক আছে, এখন ডিড আনার পরে যখন আমি সেন্টেন্সটা পরিবর্তন করব তখন মূল ভার্ব থেকে মূল ভার্বের যে পাস্ট ফর্ম সেটা চেঞ্জ হয়ে বেস ফর্মে চলে আসবে বা রুট ফর্মে চলে আসবে। এখন এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই সেটা কি করতে হবে? জাস্ট এটাকে আগে রিপ্লেস করে দিতে হবে। কি করতে হবে? ডিড হি প্লে ফুটবল। এখানে কিন্তু নট আসবে না, প্লে ফুটবল। ঠিক আছে, সে কি ফুটবল খেলেছিল? ডিড হি প্লে। এখন এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করে তাহলে আমরা কিভাবে করব? ডিড হি নট প্লে, এটা লিখতে পারি, ডিড হি নট প্লে ফুটবল। ঠিক আছে, আর এটাতে যদি কোনো রকম কনফিউশন থাকে তোমাদের তাহলে কি লিখতে পারো? ডিডন্ট হি প্লে ফুটবল। তো আমি অ্যাডভাইস করব যাতে তোমরা এটা অ্যাপ্লাই করো, কারণ অনেক সময় এটাতে অনেকে ভুল করে বসে। ঠিক আছে, আমার মনে হয় আজকের জিনিসটা তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আর যদি তোমাদের ক্লিয়ার না হয়, কোনো একটা সমস্যা থাকলে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি এটা অন্য একটা ক্লাসে, আরেকটা সলভিং ক্লাসে শেষ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আজকে আমি এখানে রাখছি। বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।